দশম শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। সেপ্টেম্বর মাসের 2021-এর বাংলা বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 বা পার্ট 6-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা অ্যাক্টিভিটি টাস্কের 1.1-এ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। জগদীশবাবু কে, কাণ্ডটি কি? এই প্রশ্নটির মান হচ্ছে 1+2 অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। উত্তরটি তোমরা এভাবে লিখবে। জগদীশবাবুর পরিচয় প্রথমে তোমরা হেডিং দেবে, তারপরে লিখবে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু একটি পার্শ্ব চরিত্র। তিনি শিক্ষিত, মার্জিত ও ভদ্র, সৌম্য শান্ত চেহারার অধিকারী, ধনী হলো কৃপণ। এরপর হেডিং করবে কাণ্ডটি। জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন। তিনি সারা বছরে একটি হরিতকি খান। তার বয়স 1000 বছরেরও বেশি। সন্ন্যাসী কাউকেই তার পায়ের ধুলো দেন না। জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী সেই খড়ম পড়তে গেলে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। লেখক ও তার বন্ধুরা হরিদাকে এই কাণ্ডটির কথাই বলেছিলেন। এরপরে 1.2-এ প্রশ্ন রয়েছে, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। এই উত্তর তোমরা এভাবে লিখবে। প্রথমে হেডিং করবে হরিদার পরিচয়। বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা হলেন একজন অতি সাধারণ মানুষ। বহুরূপী সেজে কোনো রকমে সামান্য কিছু রোজগার করে জীবিকা নির্বাহ করেন। তারপর হেডিং করবে দারিদ্র্যের ছবি। বহুরূপী গল্পে শহরের সবচেয়ে সরু একটা গলির ভিতরে হরিদার ঘর। সময় ধরে কোনো অফিসে বা দোকানে কাজ করা তার পছন্দ নয়, তাই তার সংসার রোজগারহীন। তার উনুনে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই অভাব তিনি সহ্য করতে পারেন, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। বহুরূপী সেজে যেটুকু রোজগার হয় তাতেই কোনো দিন একবেলা আধবেলা খেয়ে হরিদার দিন চলে যায়। এরপরে 1.3-এ প্রশ্ন রয়েছে, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে? বক্তা কাকে মাতোর সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? উত্তর অংশ তোমরা লিখবে। প্রথমে হেডিং করবে মাতোর সম্বোধন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক শীর্ষক কবিতায় রাবণপুত্র ইন্দ্রজিৎ প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে মাতো সম্বোধন করেছেন। তারপর তোমরা হেডিং করবে প্রশ্নের উত্তর। ইন্দ্রজিতের অনুপস্থিতিতে লঙ্কার ওপর ঘনিয়ে এসেছে ঘোর বিপদ। রামচন্দ্রের সাথে ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন ইন্দ্রজিতের অনুজ বীরবাহু। রাক্ষসরাজ প্রিয়পুত্রের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি স্বয়ং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। 1.4-এ প্রশ্ন রয়েছে, এ মায়া পিতু বুঝিতে না পারি। বক্তা কে? কোন মায়া তার বোধের অগম্য? উত্তরটি তোমরা এভাবে লিখবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক শীর্ষক কবিতায় আলোচ্য উক্তিটির বক্তা হলেন রাবণপুত্র ইন্দ্রজিৎ। তারপর হেডিং করবে মায়ার স্বরূপ। রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু হয়। এই সংবাদ ইন্দ্রজিতের কাছে ছিল অবিশ্বাস্য, কারণ এর আগে রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে বধ করেছেন। মৃত্যুর পরে রামচন্দ্রের এই পুনর্জীবন লাভ ইন্দ্রজিতের কাছে ছিল স্বাভাবিক বুদ্ধির অতীত। তিনি বুঝতে পেরেছেন দৈব সাহায্য ছাড়া এ ঘটনা সম্ভব নয়। এর মধ্যে সম্ভবত রামচন্দ্রের প্রতি মায়াদেবীর যে আশীর্বাদ রয়েছে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। এরপরে 1.5-এ প্রশ্ন রয়েছে, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন?
উত্তর অংশে তোমরা প্রথমে হেডিং করবে মন্তব্য। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাট্যাংশের আলোচ্য অংশটির বক্তা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। তারপর হেডিং করবে কারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজের মধ্যে স্বাক্ষরিত আলীনগরের সন্ধি অনুযায়ী ইংরেজরা কোনো মতেই নবাবের বিরুদ্ধে কোনো রকম যুদ্ধযাত্রা বা যুদ্ধের আয়োজন করবে না। কিন্তু সিরাজের হাতে কলকাতার অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র এসে পৌঁছায়। এই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যেই সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আরও সৈন্য ও নৌবহরের কথা ভাবছে। তিনি এও জানতে পারেন বহুদিন আগে থেকেই স্বয়ং লর্ড ক্লাইভ নবাবের বিরুদ্ধে এই যুদ্ধযাত্রার ছক কষেছিলেন এবং পরিকল্পনা মাফিক এই আলীনগরের সন্ধির শর্ত ভঙ্গ করতে তারা উদ্যোগী হয়েছেন। সর্বোপরি নবাবের রাজসভায় উপস্থিত কোম্পানির প্রতিনিধি ওয়াটস ও এই ষড়যন্ত্রের অংশীদার। তাই ক্রুদ্ধ ও ক্ষুব্ধ সিরাজ ওয়াটসকে প্রকাশ্য রাজসভায় একথা বলতে বাধ্য হয়েছেন। 1.6 প্রশ্ন রয়েছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি তোমরা এভাবে লিখবে, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাট্যাংশ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর হেডিং করবে ষড়যন্ত্রকারী। ঘসেটি বেগম সিরাজের মাসি। তিনি চেয়েছিলেন পিতা আলীবর্দীর মৃত্যুর পর তার স্বামী বা তার পালিত পুত্র মুরাদদৌলা বাংলার মসনদে বসুন, কিন্তু তার স্বামীর আকস্মিক মৃত্যু হলে সিরাজের সিংহাসন লাভ নিশ্চিত হয়ে ওঠে। নিজের মনোবাসনা পূর্ণ না হওয়ায় ঘসেটি সিরাজের প্রতি ঈর্ষা থেকেই ইংরেজের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। তারপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, ঘসেটি বেগম নবাবের মাতৃসমা হলেও মাতৃত্বের লেশমাত্র তার মধ্যে লক্ষ্য করা যায়নি। প্রতিহিংসা প্রবণা ঘসেটি সিরাজের প্রতি বিষোদ্গার করেন এবং নবাবের সভাসদ কোম্পানির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উৎখাতের স্বপ্ন দেখতে থাকেন। তার সম্পর্কে লুৎফার মূল্যায়ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প বুঝে দেয় নেতিবাচক চরিত্র হিসেবে ঘসেটি সার্থক। এরপরে 1.7 প্রশ্ন রয়েছে, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে। উত্তরটি তোমরা এভাবে লিখবে। প্রথমে হেডিং করবে উৎস, কাজী নজরুল ইসলাম রচিত পোলোল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত। তারপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, উদিতাংশে শিশু চাঁদের করের কথা বলেছেন কবি। সমাজের অন্যায়, অবিচার, সংস্কার, পরাধীনতা সমস্ত কিছুর অবসানের জন্য ধ্বংসের ও সৃষ্টির দেবতা রুদ্ররূপী মহাকালকে আহ্বান করেছেন কবি। কবির বিশ্বাস মহাকাল ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়ে বিনাশ সাধন করে নবসৃষ্টির সূচনা করবেন, কারণ তিনি তো রক্ষক। তার জটায় থাকা চন্দ্রের কিরণে জগৎ নতুন করে আলো পাবে, অর্থাৎ বাঁচার দিশা পাবে বলে আশা প্রকাশ করেছেন। এরপরে 1.8 প্রশ্ন রয়েছে, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমনের পরিস্থিতিটি পোলোল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর অংশ তোমরা লিখবে এভাবে, পোলোল্লাস কবিতার উদিতাংশে কবি নজরুল ভয়ঙ্করের আগমনের কথা বলেছেন। এই ভয়ঙ্কর আসলে রুদ্ররূপী মহাকালের মতো সবুজ প্রাণের অধিকারী স্বাধীনতাকামী তরুণ সম্প্রদায়, যাদের পিছুটান নেই, মৃত্যুতেও ভয় নেই। বজ্রশিখার দীপ্তমান মশালের মতোই তীব্র দহন জ্বালা নিয়ে অন্যায়, অবিচার, সংস্কারের বিরুদ্ধে আগুয়ান হতে বদ্ধপরিকর। কবি এখানে সেই ভয়ঙ্করের বেশে তরুণ তাজা প্রাণ নবসৃষ্টির বিপ্লবীদের আগমনের বার্তা দিয়েছেন। এরপরে 1.9 প্রশ্ন রয়েছে, অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল। উত্তর অংশ তোমরা এভাবে লিখবে, কথার সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, পথের দাবি রচনাংশের কেন্দ্রীয় চরিত্র অপূর্ব নিজের গৃহের চুরির অভিযোগ জানাতে গিয়ে দেখে সব্যসাচী মল্লিকের আগমনের সংবাদ পেয়ে বেশ কয়েকজন বাঙালি সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে গিরিশ মহাপাত্র তার রুগ্ন চেহারা, অদ্ভুত বেশভূষা দেখে পুলিশ বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয় এবং অপূর্বর কাছে ঘটনাটি হাস্যকর মনে হয়। পুলিশ ও গিরিশের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে তার বেলা গড়িয়ে যায়। এরপরে 1.10 প্রশ্ন রয়েছে, কই এই ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি।
উত্তর অংশ তোমরা এভাবে লিখবে, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, রামদাস তওলকার অপূর্বকে এ কথা বলেছে। আবার একটু অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, হেডিং করবে উদ্দিষ্ট ঘটনা। ঘটনাটি হলো অপূর্বকে বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে সাহেব স্টেশন মাস্টার শুধু ভারতীয় বলে অপূর্বকে রেলওয়ে স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। অ্যাক্টিভিটি টাস্কের 2 নম্বর দাগে রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান 1। প্রথমে যে ব্যাসবাক্য রয়েছে সেটি হলো ভোজ্য বস্তু। এর ব্যাসবাক্য করলে হবে ভোজ্য যে বস্তু সাধারণ কর্মধারয়ের সমাস। এটি আবার ভোজ্যের নিমিত্ত বস্তু নিমিত্ত তৎপুরুষ সমাসও হবে। তোমরা যে কোনো একটি লিখতে পারো। এরপরে রয়েছে পোশাক পরিচ্ছদ। এই ব্যাসবাক্যটির সমাস হবে পোশাক ও পরিচ্ছদ, এটি হবে দ্বন্দ্ব সমাস। তারপর রয়েছে সন্ধ্যাহ্নিক, সন্ধ্যাকালীন আহ্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর রয়েছে সৃজন বেদন। ব্যাসবাক্য হবে সৃজনের নিমিত্ত বেদন নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপর রয়েছে প্রলয়োল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস নিমিত্ত তৎপুরুষ সমাস বা প্রলয়কালীন উল্লাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা যে কোনো একটি লিখে দেবে। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপর রয়েছে জয় ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শিশুচাঁদ, শিশু চাঁদের ন্যায়, এটি হবে উপমিত কর্মধারয় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। বাংলা অ্যাক্টিভিটি টাস্কের 3 নম্বর দাগে রয়েছে প্রতিবেদন, যেটি কম বেশি 150টি শব্দে লিখতে বলা হয়েছে, যার জন্য মান রয়েছে 5। প্রতিবেদনটি রয়েছে লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তরটি তোমরা এভাবে লিখবে। প্রথমে হেডিং করবে, হেডিংটি একটু বড় করে লিখবে, ইতিহাসের লর্ডসে স্পর্ধার জয় ভারতের। তারপরে বাম দিকে লিখবে নিজস্ব সংবাদদাতা, 17ই আগস্ট, লর্ডস। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে সকালে পরপর 2টো উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটালো মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরার ব্যাট। দুজনেই নবম উইকেটে রেকর্ড 89 রান যোগ করে ভারতকে ভালো জায়গায় নিয়ে যায়। অর্ধশত রান করলেন শামি, অপরাজিত 56 এবং বুমরা অপরাজিত 34। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তারা করতে নেমে লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জর্জ বাটলার কিছুটা লড়াই করেও শেষ রক্ষা হয়নি। 51.5 ওভারে 120 রানে ভারতীয় পেসাররা শেষ করে দিলেন টিম ইংল্যান্ডের ইনিংস। 151 রানে জয় পেল ভারতীয় টিম। সচিন টেন্ডুলকার টুইট করেন, শামি বুমরার জুটিকে শুধু গুরুত্বপূর্ণ বলাটা ঠিক হবে না, এই জুটি ম্যাচের চেহারাই বদলে দিয়েছে। অধিনায়ক বিরাট বলেন, এটা স্বাধীনতার দিবসের উপহার। প্রিয় বন্ধুরা, এ ছিল বাংলা বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর। এই উত্তরটি তোমরা সুন্দর করে মডেল অ্যাক্টিভিটিসের খাতায় লিখে ফেলো। ভিডিওটি বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও এই অ্যাক্টিভিটি টাস্কের নির্ভুল উত্তর লিখতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।